আমার পেছনে আপনারা একটা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ফ্রেম বাঁধাই করে একটা ছবি সাকিব আল হাসানের। একদম ফ্রেমের মতোই সুন্দর একটা সেলিব্রেশন, আইকনিক একটা সেলিব্রেশন সাকিব আল হাসানের। আর নিশ্চয়ই বুঝে গেছেন এটা কবের, মানে কোন ম্যাচের হতে পারে কিংবা কোন টুর্নামেন্টের। 2019 বিশ্বকাপ। শুধু সাকিব আল হাসান না, এখন পর্যন্ত ক্রিকেটে যত অলরাউন্ডার এসেছেন তাদের মধ্যে সেরা যেই বিশ্বকাপ কাটিয়েছেন যেই অলরাউন্ডার, সেটা সাকিব আল হাসান। তার সেই আইকনিক সেলিব্রেশন, আইকনিক ওয়ার্ল্ড কাপের 600+ রান করেছিলেন, 11টা উইকেট, সব মিলিয়ে বাংলাদেশ দল যেই গ্রুপ পর্বটা ছিল কিংবা যেই লিগ পর্বটা ছিল সেটা টপকাতে পারেনি বাংলাদেশ দল। বাংলাদেশ ফাইনাল তো দূরের কথা, তারপরেও সাকিব আল হাসান প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবেন এই ডিবেট উঠেছিল তখন। মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সাকিব আল হাসান ডিজার্ভও করেন, যাকে দেওয়া হয়েছিল কেন উইলিয়ামসন তিনি ছাড়া সাকিব আল হাসান ডিজার্ভ করেন, এরকম কথা উঠেছিল তখন। তো বুঝতেই পারছেন এই নিয়ে আর বেশি কিছু বলার দরকার নেই যে সাকিব আল হাসান কোন লেভেলের একটা লেজেন্ডারি ওয়ার্ল্ড কাপ তিনি কাটিয়েছেন 19 সালে। এবার 19 থেকে আমরা যদি জাম্প করে 2024-এ আসি, একটা বিশ্বকাপ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আজকে 2 তারিখ, আজকে একটা বিশ্বকাপ শুরু হয়ে গেছে। আমেরিকার টাইম হিসেবে বলতে গেলে আজকে সেখানে 1 তারিখেই বিশ্বকাপ শুরু হয়েছে। তো সে কথা না বলি, এখন এই বিশ্বকাপে সাকিব আল হাসানের অবস্থানটা কোথায়, তার আগে আমরা যদি একটু বাংলাদেশের অবস্থানের দিকে দেখি। 15 জনের যে স্কোয়াড বাংলাদেশের, সেখানে ফর্মে আছেন বা ভালো খেলতে পারেন এরকম ক্রিকেটারের সংখ্যা, এরকম প্লেয়ারের সংখ্যা আপনি হাতের, আমার মনে হয় 1 আঙ্গুলের যেই 4টা কর আছে এই 4টা করে আপনি গুনতে পারবেন, তাও শেষ হবে না। মাহমুদুল্লাহ খেলছেন, তাওহিদ হৃদয় মোটামুটি খেলে যাচ্ছেন, এইরকম ছাড়া বোলিংয়ে রিশাদ হোসেন মোটামুটি পারফর্ম করে যাচ্ছেন। এই 2-3 জন 4 জন ছাড়া বাংলাদেশে খেলছেন বা খেলবেন, যাদের ব্যাটে বলে বাংলাদেশের স্বপ্নটা দেখবে, বাংলাদেশ প্রথম রাউন্ড পার করার স্বপ্ন দেখবে, সুপার 8-এর স্বপ্ন দেখবে, সেই স্বপ্ন দেখার মতো অবস্থা কি বাংলাদেশের আছে কি না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই প্রশ্নটা সামনে চলে আসে প্রত্যেকটা ম্যাচের পরেই। গতকাল রাতে বাংলাদেশ একটা ম্যাচ খেলেছিল, প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে। তবে সেই প্রস্তুতি ম্যাচের পরেও এই কথাটাই উঠেছে। তার আগে বাংলাদেশ 3 ম্যাচের সিরিজ খেলেছে। একদমই আনকোরা দল যদি আমরা বলতে পারতাম ওই যখন বাংলাদেশ সিরিজ খেলেছিল আমেরিকার সাথে। কিন্তু বাংলাদেশ আমেরিকা সিরিজে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, যারা বাংলাদেশ ক্রিকেট ফলো করে তারা সবাই জানে। তবে ভারতের সাথে বাংলাদেশ যে ইনিংসটা খেললো, বাংলাদেশের ব্যাটাররা 120 বলের খেলা, 120 বল বাংলাদেশ খেলেছে, রান করেছে তার থেকে মাত্র 2 রান বেশি। তো এই সব বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা কাঠগড়াতে দাঁড়িয়ে আছেন। সবচেয়ে বেশি যে ব্যাটাররা দাঁড়িয়ে আছেন তারা হলেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার। সৌম্য যদিও আমেরিকার এগেনস্টে লাস্ট ম্যাচে ভালো একটা ইনিংস খেলেছেন, তানজিদ তামিম ভালো একটা ইনিংস খেলেছেন, কিন্তু এই যে ধারাবাহিক তারা হতে পারছেন না। তবে যাকে নিয়ে একটু আলোচনা কম হচ্ছে, কিন্তু যার ওপর বাংলাদেশ সবচেয়ে বেশি ডিপেন্ডেবল হওয়ার কথা, অথবা পারফরম্যান্স, তারপর আমরা যদি বলি বাংলাদেশের যে অভিজ্ঞতা, বাংলাদেশের প্লেয়ারদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অনুযায়ী যার উপর বাংলাদেশের সবচেয়ে বেশি ডিপেন্ড করার কথা, সেই প্লেয়ারই কিন্তু ফর্মহীনতায় ভুগছেন। সেই প্লেয়ারই কিন্তু তার আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিতে পারছেন না। তার কাছে তিনি যেই মানের খেলোয়াড়, তার কাছে দেশ যা চায়, তার কাছে দল যা চায়, সেই পারফরমেন্স তিনি দিতে পারছেন না। আশা করি বুঝতে পারছেন যে কার আলোচনা করতে যাচ্ছি। দর্শক, সাকিব আল হাসান একদমই যে তিনি ফর্মে নেই, তার ফর্মে না থাকাটা যে বাংলাদেশকে ভুগিয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে। আমি যদি শুরু করতে চাই জিম্বাবুয়ের এগেনস্টে 4 নম্বর ম্যাচে তিনি কামব্যাক করেছেন জাতীয় দলে। 4 নম্বর ম্যাচে বহুদিন পর তিনি খেলেছেন টি20 ক্রিকেট ইন্টারন্যাশনালি। সেখানে তার কামব্যাকটা, বোলিংয়ে ওয়াইজ কামব্যাক, চমৎকার একটা কামব্যাক তিনি করেছেন, কিন্তু ব্যাটিংয়ে তিনি সেভাবে কিছু করতে পারেননি। বোলিংয়ে 4 উইকেট তিনি পেয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, অসাধারণ বোলিং পারফরমেন্স আমরা দেখেছি। কিন্তু সেই ম্যাচের পর থেকে এখন পর্যন্ত এরপরে তিনি আরও 5টা ম্যাচ খেলেছেন গতকালকের ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সহ।
একটা ম্যাচেও সাকিবকে কিন্তু আমরা সাকিবের রূপে দেখতে পাইনি। যেই সাকিব বাংলাদেশকে ম্যাচ জিতাবেন, যেই সাকিবের উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, এই রকম তত্ত্ব কিন্তু খুবই পুরনো, আর এই রকম তত্ত্ব কিন্তু খুবই সত্য। এই কথাটা কিন্তু খুবই সত্য। সাকিবের উপর ডিপেন্ড করেই বাংলাদেশ অনেক অনেক ম্যাচ জিতেছে, কিন্তু এখন এই পর্যায়ে এসে সাকিবের ফর্ম বাংলাদেশকে ভোগাচ্ছে, আর আরও বেশি ভোগাচ্ছে, আরও বেশি কনসার্ন হয়ে উঠছে ব্যাপারটা। কারণ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় 8 তারিখ। সে 8 তারিখে যদি সাকিবের এই ফর্ম যদি থাকে, এই ফর্ম নিয়ে যদি সাকিব থাকেন, তাহলে বাংলাদেশের কপালে যেই এখন পর্যন্ত 8টা বিশ্বকাপ খেলা বাংলাদেশের কপালে সর্বোচ্চ অর্জন বলতে আছে 2টা ম্যাচ জয়। আর এই বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ অফ ডেথে আছে, কারণ সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, 2টা দেশই, 2টা দলই শক্তিমাত্রার বিচারে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। কদিন আগেই শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে খেলে গিয়েছে, শ্রীলঙ্কা বাংলাদেশকে টি20তে হারিয়ে গিয়েছে, বাংলাদেশের ঘরের মাঠে সিরিজ হারিয়ে গিয়েছে। তারপর সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের টি20 সম্পর্কটা একদমই অনেক উঁচু নিচু ব্যবধান, অনেক সাউথ আফ্রিকা বাংলাদেশ থেকে অনেক এগিয়ে আছে। নেদারল্যান্ডসের কথা যদি আমরা বলতে চাই, নেদারল্যান্ডসের কারণেই কিন্তু এই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে, কারণ নেদারল্যান্ডস যে কোনো টাইমে যে কোনো কিছু করে দিতে পারে বাংলাদেশ কিংবা বড় কোনো দেশের এগেনস্টে। তো এই রকম একটা গ্রুপে থাকার পরেও বাংলাদেশের যেই অবস্থান, বাংলাদেশের ক্রিকেটারদের যে অবস্থান, বিশেষ করে ব্যাটসম্যানদের যে অবস্থান, সেটা তো একদমই সুখকর নয়। কিন্তু বাংলাদেশ দলের সবচেয়ে বড় যেই প্রত্যাশা, যার কাছে সবচেয়ে বড় প্রত্যাশা থাকাটা খুব স্বাভাবিক, তিনি ব্যাটে বলে কোনো জায়গাতে তিনি ফর্মে নাই, তিনি তার সেরাটা করে দেখাতে পারছেন না। আমরা যদি সাকিবের একদম সর্বশেষ পারফরমেন্সগুলোর দিকে যদি আমরা তাকাই, আমি যদি বলি, আমেরিকা সিরিজে সাকিব 3 ম্যাচ খেলেছেন, সাকিব অ্যাভারেজ ছিল। আপনি বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, সাকিবের মতো একজন বোলার আমেরিকার মতো অ্যাসোসিয়েট কান্ট্রির বিপক্ষে 74 অ্যাভারেজে বল করেছেন, আর 3 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন মাত্র একটা। এরকম নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যারা নিয়মিত সাকিব ফ্যান কিংবা সাকিবের খবর রাখেন কিংবা বাংলাদেশ ক্রিকেটের খবর রাখেন। আমরা এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যে আমাদের অফিসে গ্রাফিক্স টিম যারা আছেন, গ্রাফিক্স টিমে তারা সাকিবের 700 উইকেটের, কারণ সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা, তিনি উইকেট নেবেন, উইকেট নেওয়ার পরেই তাকে তার উইকেটের সেই 700 উইকেটের সেলিব্রেশনের জন্য কার্ডটা আপলোড করা হবে। কিন্তু প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, 2টা ম্যাচই গেছে, কার্ড আর আপলোড হয়নি। কার্ড আপলোড করার জন্য 3 নম্বর ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যেখানে সাকিব একটা উইকেট পেয়েছেন। আর ওই সিরিজে, ওই 3 ম্যাচের সিরিজে সাকিবের ওই একটা উইকেটই ছিল। সাকিব রান বিলিয়েছেন ওই সিরিজে, ওই আমেরিকার বিপক্ষে সাকিব রান বিলিয়েছেন 7.4 এভারেজে। মানে বাংলাদেশের যতজন বোলার বোলিং করেছেন তাদের মধ্যে সাকিবকে সবচেয়ে বেশি রান হজম করতে হয়েছে। সাকিবের বলেই আমেরিকান ব্যাটাররা সবচেয়ে বেশি রান নিয়েছেন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই জায়গাটা কাটিয়ে ওঠাটা খুব বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের বিশ্বকাপে ভালো করার জন্য। কারণ আপনি যখন আপনার টিমের বেস্ট ম্যান অফ ফর্মে থাকবে, ব্যাটে বলে 2টা জায়গাতেই তিনি যদি অফ ফর্মে থাকেন, তাহলে দলের সবচেয়ে বেশি কনসার্নের জায়গা এটাই। অবশ্যই নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, লিটন দাস, তাদের ব্যাটিং নিয়ে খুব বড় কনসার্নের জায়গা আছে। তবে সাকিবের এই জায়গাটা বাংলাদেশকে আমার মনে হয় সবচেয়ে বেশি ভোগাবে। আমরা যদি এর আগের সিরিজের দিকে তাকাই, সাকিবের পারফরমেন্সে জিম্বাবুয়ের এগেনস্টে সাকিব করেছিলেন 22 রান, 2 ম্যাচ তিনি ব্যাটিং করেছেন, 2 ম্যাচে তিনি 22 রান করেছেন। এরপরে হচ্ছে আমেরিকার এগেনস্টে তিনি 2 ম্যাচে ব্যাটিং করেছেন, লাস্ট ম্যাচে ব্যাটই করা লাগেনি, লাস্ট ম্যাচ বাংলাদেশ আগেই জিতে গেছে। সাকিব 2 ম্যাচে আমেরিকার বিপক্ষে 36 রান করেছেন, একদিন 30 রান করেছেন, যেই ম্যাচও বাংলাদেশ হেরেছে এর আগের দিন সাকিব 6 রান করেছিলেন। খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, 12 থেকে 13 বল তিনি খেলেছেন। অর্থাৎ টি20 ম্যাচে সাকিবের স্ট্রাইক রেট 50 কিংবা তার আশেপাশে ছিল। যেদিন 30 রান করেছেন সেদিনও 23 থেকে 24 বল খেলেছেন যদি ভুল না করি। তবে তার চেয়ে বড় কথা হলো ওই ম্যাচ তিনি বাংলাদেশকে জিতিয়ে মাঠ থেকে উঠতে পারেননি। বাংলাদেশের টার্গেটের ম্যাচ ছিল, সাকিব ব্যর্থ হয়েছেন সেই জায়গাতে। তো বলের পাশাপাশি ব্যাটেও সাকিব সমানভাবে ব্যর্থ হয়েছেন। সাকিবের ব্যাটিং পারফরমেন্সের দিকে যদি আমরা আরও একটু তাকাই, সাকিব সর্বশেষ 50টা করেছেন 2022 সালের অক্টোবরে।
অর্থাৎ গত বিশ্বকাপের আগে বাংলাদেশ যেই ত্রিদেশীয় সিরিজ খেলেছিল নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তানের এগেনস্টে, সেইখানে সাকিব তার এখন পর্যন্ত টি-20 ক্যারিয়ারের সর্বশেষ 50টা করেছেন। তারপর একটা বিশ্বকাপ হলো, তারপর আরও মোটামুটি 1.5 বছরেরও বেশি সময় কাটলো সাকিবের। টি-20তে সাকিবের ব্যাটে 50 কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এর মধ্যে তিনি গতকালকের ম্যাচ সহ 18টা ইনিংস ব্যাট করেছেন। 18 ইনিংসে সাকিবের ব্যাট 30 বা তার বেশি রান করেছে মাত্র 3টা ম্যাচে। এই 18 ইনিংসে সাকিব 3টা ম্যাচে 30 বা তার বেশি রান করেছেন। এর মধ্যে 10-এর নিচে আউট হয়েছেন 7বার। তিনি 10-এর নিচে আউট হয়েছেন, 3বার 30 বা তার বেশি রান করেছেন। বাকি 8টা ম্যাচে তার রান 10 কিংবা 10-এর বেশি, কিন্তু 30-এর নিচেই ছিল। 7বার আছে। এর মধ্যে সাকিব আবার 2টা ম্যাচে ডাক নিয়েও আউট হয়েছেন, শূন্য নিয়েও আউট হয়েছেন। তো গতকালকের ম্যাচে সাকিব 28 রান করেছেন। 28 রানের জন্য সাকিব খেলেছেন 34টা বল। আমরা দেখেছি ভারতীয় ব্যাটাররা যখন ব্যাটিং করেছেন, ঋষভ পান্ট বলি বা হার্দিক পান্ডিয়া বলি আমরা, তারা একটু, যেহেতু প্রস্তুতি ম্যাচ, মূল কাজটা হচ্ছে জয়ের চাইতে বড় ব্যাপারটা হচ্ছে নিজেদের সর্বশেষ প্রস্তুতি করে নিজেদের সেরা ফর্মে নিয়ে আসা অথবা সেরা ঝালাইটা করে নেওয়া নিজেদের। কিন্তু সেখানে আমরা দেখেছি ঋষভ পান্ট 50 করার পরের বলেই তিনি রিটায়ার্ড আউট হয়ে চলে গেছেন। কারণ তিনি জানেন তার যেটা করা দরকার ছিল, যে দেশের জার্সিতে এসেছেন, তার ফর্মে ব্যাক করা দরকার ছিল নিজেকে প্রমাণের, অথবা নিজের এই আমেরিকান যেই মাঠে বাংলাদেশের খেলা হবে, একটা ম্যাচ বাংলাদেশ সেখানে খেলবে, সেই মাঠ, ভারতেরও সেখানে 4টা ম্যাচ আছে, সেই মাঠগুলোতে নিজেদেরকে একটু মানিয়ে নেওয়া, আমেরিকান কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, সেই মানিয়ে নেওয়াটা তাদের হয়ে গেছে। সেখানে তারা আউট হয়ে গেছেন, 50 করে ঋষভ পান্ট ঠিকই উঠে গেছেন। সাকিব আল হাসান, বাংলাদেশ দুইটা জায়গাতেই বাংলাদেশ দল সাথে সাকিব আল হাসান আগে 3টা ম্যাচ সেখানে খেলেছেন, সিরিজটা হেরেছে, বাট শেষের ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতার কথা সেভাবেই জিতেছে। বাট গতকালকের পারফরমেন্স, শুধু সাকিব না, বাংলাদেশ টিমেরই পারফরমেন্স কিন্তু বলার মতো কিছুই ছিল না। সেই সাথে 34 বলে সাকিবের 30 রান, সেটা তো বললামই। এইখানেও কিন্তু 28 রান সাকিব করেছেন, স্ট্রাইক রেট 82। তো ব্যাটে একদমই ব্যর্থ, বল হাতে সাকিব ব্যর্থ হয়েছেন আরও একটু বাজেভাবে। সাকিব গতকালও একটা উইকেটও তিনি পাননি। রান কনসিভ করেছেন 4 ওভারে 47 রান। এর মধ্যে 1 ওভারে সম্ভবত 22 রান হজম করেছেন সাকিব আল হাসান। তো এই যে সাকিবের এই ফেজটা, এই ফর্মটা সাকিবের কিন্তু একদমই অচেনা। আমি মনে হয় না বাংলাদেশ ক্রিকেটের কোনো ফ্যান যারা অন্তত সাকিবের শুরু থেকে ফলো করেন সাকিবকে, 2006-7 বিশ্বকাপ থেকে মূলত সাকিব, আমরা যারা সেই সময় থেকে খেলার দেখা শুরু করেছি তাদের নজরে এসেছেন। তারপর সাকিব ওয়ার্ল্ডের 1 নাম্বার ক্রিকেটার হলেন অলরাউন্ডারে। তারপর সাকিবের যে রাজত্বটা শুরু হলো, সেই রাজত্ব এখনও চলছে। বাট সাকিবের এই ফেজটা, এই বর্তমান যে সময়টা যাচ্ছে, এর চাইতে খারাপ সময় আমার মনে হয় না সাকিব কখনো দেখেছেন বলে। তারপর আমরা যদি আরও একটু দিকে তাকাই, সাকিবের এই লাস্ট, মানে সেই শেষ 50 থেকে অক্টোবর 2022-এর সেই 50 থেকে এখন পর্যন্ত সাকিবের যদি বোলিং ফিগারের দিকে যদি আমরা একটু তাকাতে চাই, তাহলে 18 ম্যাচের মধ্যে 9 ইনিংসে সাকিব বিলিয়েছেন 30 কিংবা তার বেশি রান সাকিবের ব্যাট থেকে এসেছে। এর মধ্যে 3 উইকেট কিংবা এর বেশি উইকেট সাকিব পেয়েছেন মাত্র 2টা ম্যাচে। এর মধ্যে একটা ম্যাচ, যে কামব্যাক ম্যাচটা ছিল আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে, প্রথম ম্যাচে তিনি 4টা উইকেট পেয়েছেন। এর আগে বাকি ম্যাচগুলোর মধ্যে সাকিব 3 বা তার বেশি উইকেট পেয়েছেন মাত্র 1বার। তাহলে সাকিব সব কিছু মিলিয়ে সাকিবের এই ফর্মটা, এই অফ ফর্মটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কনসার্নের বিষয় আমার কাছে মনে হয় অন্তত। কিন্তু আমার কাছে মনে হয় প্লাস, বাংলাদেশের যদি স্ট্যাটের দিকে তাকাই, আমরা বর্তমান অবস্থানের দিকে আমরা যদি তাকাই, তাহলে বাংলাদেশকে ভালো করতে হলে সাকিবকে ভালো করতে হবে। এই সত্য মানা ছাড়া আর কোনো উপায় আছে বলে খুব বেশি একটা মনে হয়নি। কারণ সাকিবকে ছাড়া বাংলাদেশ জিততে পারবে না, এইটা যেমন মিথ্যে কথা। আবার সাকিবকে ছাড়া বাংলাদেশ খুব সহজেই বিশ্বকাপের মতো আসরে ম্যাচ জিতে যাবে, সেটাও এখন পর্যন্ত সেই রকম অ্যাবিলিটি হওয়াটা একটু অস্বাভাবিকই লাগে। কারণ বাংলাদেশের এখন পর্যন্ত বেস্ট প্লেয়ার সাকিব, বাংলাদেশের এই স্কোয়াডে, ব্যাটে হোক বলে হোক, যে 2 জায়গাতেই হোক। সাকিবের এই ফর্মটা কাটিয়ে উঠবেন বাংলাদেশের। আজকে 2 তারিখ, বাংলাদেশের ম্যাচ 8 তারিখ, মাঝখানে 5-6 দিন যেই টাইমটাই আছে, সাকিব এই
তার এই বাজে সময়টা তিনি কাটিয়ে উঠবেন। আমরা দেখেছি প্র্যাকটিসের যতগুলো ভিডিও আমরা দেখেছি, প্র্যাকটিসে যতটুকু দেখেছি আমাদের প্রতিনিধি, যতগুলো ক্লিপ আমরা দেখেছি অনুশীলনের, আমরা সবগুলোতেই আমরা দেখেছি সাকিব কঠোর পরিশ্রম করার ট্রাই করছেন। সবচেয়ে বেশি যেই ক্রিকেটাররা অনুশীলনে সময় দিচ্ছেন তাদের মধ্যে একজন সাকিব আল হাসান, আমরা এইটা অনুশীলনেই দেখছি। তো সাকিব যে বাজে ফর্মে আছেন বা সাকিব যে খারাপ একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এইটা আমার মনে হয় সাকিব সবচেয়ে বেশি অনুভব করতে পাচ্ছেন। তার চাইতে বেশি অনুভব করার কথাও না কারো। সাকিব নিজে গিয়ে দেখা যাচ্ছে যে কোচের সাথে কথা বলছেন, লম্বা সময় নিয়ে শুধু টেকনিক্যাল বিষয়গুলো নিয়েই কথা বলতে দেখা যাচ্ছে। সবচেয়ে আরেকটা বিষয় যেটা লক্ষ্য করার মতো সেটা হলো সাকিবের যেই চোখের প্রবলেমটা, যেটা গত ওয়ানডে বিশ্বকাপ থেকে লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়টাও খুবই মাথাছাড়া দিচ্ছে। একদম চোখে পড়ার মতো ব্যাপার লাগছে যে সাকিবের ব্যাটিং করার সময় একটু অন্যদিকে সাকিব তাকানোর প্রয়োজন হচ্ছে, অথবা ঘাটটাই অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার প্রয়োজন হচ্ছে সাকিবের অ্যাডজাস্টমেন্টের জন্য। আর সেই বিষয়েও দেখা যাচ্ছে যে তিনি কোচের সাথে আলাপ করছেন। গতকালকের ম্যাচেই ভারতের সাথে আমরা একটু ভিন্ন পজিশনে সাকিবকে ব্যাটিং করতে দেখেছি। তো সব মিলিয়ে সাকিবের ফর্মে ফিরে আসাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, সাকিব নিজের জন্য। যদিও তিনি বলেছেন শেষ বিশ্বকাপ না এটা তার, আগের ইন্টারভিউগুলো অনুযায়ী সাকিবের এটাই শেষ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। আবার সাকিবই আইসিসিকে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন এটাই তার শেষ বিশ্বকাপ না, আরও একটা বিশ্বকাপ তিনি খেলতে চান। তবে সাকিব আল হাসান আনপ্রেডিক্টেবল একজন মানুষ, তিনি কখন কি সিদ্ধান্ত নেন এটা তার চাইতে ভালো আর কেউই বলতে পারে না। তবে শেষ বিশ্বকাপ হোক কিংবা আরও একটা বিশ্বকাপ সাকিব খেলুক, আমরা যেটা চাইবো সেটা হচ্ছে সাকিব তার ফর্মে ফিরে আসবেন। চিরচেনা সাকিবের যেই স্টাইল আমরা দেখি, সাকিবকে আমরা যেভাবে দেখি কলার উঁচিয়ে সেলিব্রেশন করা সাকিব, সেই সাকিবকে আমরা বিশ্বকাপে দেখতে চাই। ব্যাট হাতে তিনি বোলারদের যেভাবে শাসন করেন, বল হাতে তিনি ব্যাটারদের যেভাবে দমিয়ে রাখেন, মাথা তোলার যেই সুযোগটা সাকিব দেন না, সেরকম সাকিবকেই আমরা বিশ্বকাপে দেখতে চাই। ওইরকম সাকিবকে আমরা বিশ্বকাপে দেখার অপেক্ষায় থাকব, কারণ এইটা শুধু সাকিবের জন্যই না, বাংলাদেশের পারফরমেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এক কথায় অপরিহার্য সাকিবের ফর্মে ফেরাটা। আশা করি সাকিব ফর্মে ফিরবেন। আর একটুকু বলেই আমরা বিদায় নিতে যাচ্ছি, সাকিবকে শুভকামনা জানাচ্ছি। আপনারাও শুভকামনা জানাতে পারেন সাকিবকে কমেন্ট বক্সে, সেই জন্য ক্রিকফ্রেন্সির কমেন্ট বক্সে কমেন্ট করুন, ক্রিকফ্রেন্সি ফলো করুন ক্রিকেটের সব খবর সবার আগে পাওয়ার জন্য। আমি পারভেজ হাসান সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।